সকাল সকাল জয় অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় বাথরুম থেকে সে চিৎকার করে বলে, রূপা রূপা, আমার শ্যাম্পুটা কোথায় গেল? আমি তো শ্যাম্পুটা দেখতেও পাচ্ছি না। আরে বাবা, ওখানে একটা গোলাপি রঙের নতুন শ্যাম্পুর ডিবে রাখা আছে, ওটা ইউজ করো। এটা কার শ্যাম্পু? আমি তো এই শ্যাম্পু ইউজ করি না। ওটা নতুন শ্যাম্পু এনেছি, ইউজ করে দেখো, খুব ভালো গন্ধ। এই বলে রূপা আবার রান্নায় মন দেয়। শ্যাম্পু করে বেরিয়ে এসে জয় রূপার কাছে যায় আর বলে, রূপা দেখো তোয়ালটায় কত চুল, কি সব আজে বাজে শ্যাম্পু নিয়ে এসেছো বলো তো? আমার সব চুল উঠেই গেল। এসব ইউজ করলে দুদিনই আমার মাথায় টাক পড়ে যাবে। শুধু শুধু বকো না তো, আমি দেখে শুনে কত ভালো একটা শ্যাম্পু আনলাম, আর তোমার নাকি তাতে টাক পড়ে যাবে? এমনিতেও তোমার মাথায় চুল বাকি আছে কোথায়, দুদিন পরে এমনি এমনিই টাক পড়ে যাবে। তার থেকে শ্যাম্পু যদি একটু সাহায্য করে তাতে ক্ষতি কি আছে? আচ্ছা পাগল মেয়ে, তো তুমি এই শ্যাম্পু কোথায় থেকে কিনে এনেছো? এমন সময় রূপার ননদ মিলি আসে এবং হাসতে হাসতে বলে, দাদা, এসব শ্যাম্পু নিশ্চয়ই বৌদি অফারে পেয়ে কিনে এনেছে। বৌদি তো এইসব জিনিসে এক্সপার্ট, সস্তায় দেখলে বৌদি একেবারে বস্তায় পুরে নেয়। কি বলো বৌদি, ঠিক বলিনি? তুমি একদম ঠিক বলেছো। আরে বাবা, বাই ওয়ান গেট টু ফ্রি দিচ্ছিল, 3টে শ্যাম্পু মাত্র 150 টাকায় পেয়েছি। এই অফার কি ছাড়া যায়? রূপা, তুমি আমাকে এই সস্তা শ্যাম্পু বোকার মতো ইউজ করতে বলছো? যেখানে আমি 1200 টাকা শ্যাম্পু ইউজ করি, আর সেখানে তুমি 50 টাকা পার পিস শ্যাম্পু তুমি আমাকে ইউজ করিয়েছো। তোমার কি মাথায় একটুকু বুদ্ধি নেই? আমাদের সিল্কেন চুলে একটু যত্ন করতে তো কিছু টাকা খরচ করতেই পারা যায় নাকি? সব জিনিসেই দেখেছি সস্তা খুঁজতে যাও কেন? দেখো, সকাল সকাল আমার সঙ্গে ঝগড়া করতে নামবে না। আমি খুঁজে খুঁজে কম খরচ করে জিনিসপত্র কিনে আনি, সেজন্যই সংসারটা এত ভালোভাবে চলে। তোমাদের মতো হাত খুলে খরচ করলে না, 2 দিন পরে রাস্তায় বসে ভিক্ষা করতে হবে। রূপা বাড়ির কারোর কথা শোনে না, সে প্রায় এরকম কাজ করে থাকে। টাকা পয়সা নিয়ে বাজারে যায় এবং বেছে বেছে অফারওয়ালা ও সব থেকে সস্তাওয়ালা জিনিস কিনে আনে। শ্বশুর শাশুড়ি ননদ স্বামী কারোর কথা সে কানে নেয় না। বেশি কিছু বললে উল্টে তাদেরকে ধমক দিয়ে দেয় এবং ধমকে কাজ না হলে কান্নাকাটি শুরু করে ফেলে, যার ফলে বাড়ির লোকেরা আর বেশি কিছু বলার সাহস পায় না। ওদিকে শাশুড়ি রান্নাঘর থেকে ডাক দিয়ে বলেন, ও বৌমা, তাড়াতাড়ি এসো, তোমার বাবা জয়ের অফিস যাওয়ার সময় হয়ে গেছে, আর এই ডাল তো কিছুতেই গলছে না। গলবে না কেন মা? আর একটু দেখুন না, এক্ষুনি গলে যাবে। আগের বারে যে ডালটা আনা হয়েছিল সেটা তো 15 মিনিটে হয়ে যেত, আর এই ডালটা আমি আধ ঘন্টা ধরে সেদ্ধ করছি, কিন্তু কোনোভাবেই সেদ্ধ হচ্ছে না। কি ডাল কিনে এনেছো বলো তো তুমি দোকান থেকে? কেন মা, এবারে তো আমি ভালো কোয়ালিটির ডাল কিনে এনেছি, একেবারে বড় বড় দানা, আর আগের বারের থেকে 20 টাকা কমও। ওদিকে লাভও হয়েছে আর কোয়ালিটিও ভালো। বৌমার কথা শুনে শাশুড়ি মাথায় হাত দিয়ে বলে, উফ বাবা, আবার কম দামে জিনিস তুলে এনেছো? সেজন্যই তো বলি ডাল হতে এত সময় লাগছে কেন। তুমি সস্তা জিনিস এনেছো তাই তো এই দশা হচ্ছে, না হয় 20 টাকা বেশি যেত, জিনিসটা তো ভালো পাওয়া যেত নাকি? মা, আপনার কি মনে হচ্ছে 20 টাকাটা অনেক কম? কিন্তু শুনুন, এই 20 টাকা করে করে না কত টাকা বেরিয়ে যাচ্ছে সেদিকে আপনাদের কোনো লক্ষ্য নেই। ধরুন এই মাসে 5 কেজি ডাল লাগছে, 5 কুড়িম 100, তার পরের বছরে সেটা হিসাব করলে দাঁড়ায় 1200 টাকা। ভাবুন তো, ডালের জন্য 1200 টাকা এক্সট্রা যাচ্ছে। এরকম প্রত্যেকটা জিনিসে কত কত এক্সট্রা টাকা বেরিয়ে যাচ্ছে, সব মিলিয়ে হিসাব করলে না বছরের শেষে একটা ট্যুর হয়ে যাবে। বাপরে বাপ, এই মেয়ে তো আমার মাথা খারাপ করে দেবে। তা বলে কি মানুষ একটু ভালো মন্দ জিনিস খাবে না? তোমার 20 টাকা কম দামে ডাল গলাতে গিয়ে তো আমার 50 টাকার গ্যাস বেশি পুড়ে যাচ্ছে, সেটা লক্ষ্য করেছো তুমি? তুমি যে কি টাকা বাঁচাও সে তো আমার মাথায় আসে না বাবু। এত কিছু বলা হলেও রূপা তার কথায় অনড় থাকে। সবাই অফিসে চলে যাবার পর রূপা মার্কেটে বের হয়। কিছুক্ষণ পর সে হাতে করে একটা বড় মিক্সার গ্রাইন্ডার কিনে আনে এবং শাশুড়িকে ডেকে বলে, মা কোথায় আপনি? শিগগিরই আসুন, দেখুন আমি কি এনেছি। হেই দেখুন, মিক্সার গ্রাইন্ডার কিনে এনেছি, কেমন সুন্দর না? মিক্সার গ্রাইন্ডার? কিন্তু আমাদের তো মিক্সার গ্রাইন্ডার রয়েছে, নতুন করে মিক্সারের কি দরকার ছিল বলতো? আরে বাবা, ওই মিক্সার গ্রাইন্ডারটা তো কত দিনের হয়ে গেছে, ওই পুরনো মডেল আর চলে না মা, এটা ব্র্যান্ডেড কোয়ালিটির দামি মডেল। কিন্তু বৌমা, আমাদের তো জিনিসটা রয়েছে, তাহলে শুধু শুধু টাকা খরচ করতে গেলে কেন বলো তো? এই নাকি তুমি হিসাব করে টাকা খরচ করো, তাহলে এবারে ফালতু টাকাটা খরচ করলে কেন? মা, আপনি কি আমাকে কাঁচা খেলোয়াড় ভেবেছেন নাকি? এই মিক্সার গ্রাইন্ডারটার 8000 টাকা দাম, আমি অফারে মাত্র 2500 টাকায় নিয়ে এসেছি। মাত্র একটাই পড়েছিল,
আমার আগে একটা মেয়ে নিতে যাচ্ছিল, আমি দৌড়ে গিয়ে আগে নিয়ে নিয়েছি। এবার বলুন আমার বুদ্ধি কম না বেশি? কি জানি বৌমা, তোমার এই বুদ্ধির দৌড় দেখে তো আমার মাথা ঘুরছে। আমি যাই, একটু রেস্ট নিই। কিছুদিন পর রূপা তার শাশুড়িকে বলে, মা আমি বাজার যাব, আপনার যদি কিছু কেনার থাকে তাহলে আমাকে দিন, আমি নিয়ে আসবো। হ্যাঁ, রান্নার কিছু মশলা আর সবজি আনতে হবে। দাঁড়াও, আমি লিস্ট করে দিচ্ছি, তুমি নিয়ে চলে এসো। হ্যাঁ আপনি লিখে দিন, আমি ততক্ষণ তৈরি হয়ে আসছি। সরলা দেবী বাজারের লিস্ট তৈরি করে বৌমার হাতে দেন এবং টাকা দেন। 2 ঘন্টা পর বৌমা বাজার থেকে ফিরে আসে, কিন্তু তার হাতে বাজার বা মশলাপাতির জায়গায় একটি বড় বাক্স ছিল। কি ব্যাপার বৌমা, তুমি যে বললে বাজার করে আনবে, তা এটা কি? মা বাজার করে আনতেই যাচ্ছিলাম, কিন্তু সস্তার একটা মাইক্রোওভেন পেয়ে গেলাম। 10,000 টাকা দাম, মাত্র 2,000 টাকায় নিয়েছি আমি, আর 10 মিনিট হলেই অফারটা চলে যেত। একেবারে ঠিক সময় পৌঁছে গেছি জানেন। কিন্তু বৌমা, এইসব জিনিসের তো আমাদের এখন দরকার নেই। তোমাকে তো আমি বাজার করে আনতে বলেছিলাম, শুধু শুধু এই জিনিসটা কিনে টাকা নষ্ট করলে কেন তুমি? মা আমি আপনার কত টাকা সেভ করেছি তা আপনার কোনো আইডিয়া আছে? 8,000 টাকা। মাইক্রোওভেনে আপনি কত রকমের জিনিস তৈরি করে খেতে পারবেন জানেন? শাশুড়ির কথা না শুনে রূপা তার চালাকি এবং উপস্থিত বুদ্ধির বড়াই করতে থাকে। পরের দিন সকালবেলাতে শাশুড়ি এবং বৌমা দুজনেই রান্নাঘরে রান্না করছিল। রূপা মিক্সার গ্রাইন্ডার চালিয়ে মশলা বাটছিল। ঠিক এমন সময় মিক্সারটা পুড়ে যায় এবং বিচ্ছিরি একটা গন্ধ বেরোয়। এ কি হলো বৌমা, তোমার নতুন মিক্সচার পুড়ে গেল তো? 2,500 টাকার মিক্সচার গ্রাইন্ডার, একবারও তো মশলা গুঁড়ো করা হলো না। মা জানেন জিনিসটা কেন এরকম হয়ে গেল আমি কিছু বুঝতেই পারছি না। এমনিতে তো দামি ব্র্যান্ড। ঠিক আছে আমি পুরানো মিক্সচারটাই মশলা গুঁড়ো করে ফেলি। দেখলে তো, শেষমেশ আমার পুরানো জিনিসটাই তোমার কাজে লাগলো। ওই তোমার সস্তার মিক্সার গ্রাইন্ডার কোনো কাজে এলো না। তবুও রূপার কোনো কিছুই মনে হয় না। সে নিজের ভুল স্বীকার করতেই চায় না এবং পরের দিন আবার সে একটি সস্তার ডিনার সেট তুলে আনে। শাশুড়ি তার এই স্বভাবে দিনকে দিন বিরক্ত হয়ে যাচ্ছিলেন। বারবার তাকে বলা হতো, কিন্তু সে কারোর কোনো কথাতেই কর্ণপাত করত না। শেষে অস্থির হয়ে শাশুড়ি তাকে কিছু বলাই ছেড়ে দিয়েছিল। কিছুদিন পর ননদ মিলির বিয়ে ঠিক হয়ে যায়। বাড়িতে বিয়ের আয়োজন এবং তোড়জোড় শুরু হয়। সরলা দেবী ছেলেকে বলেন, বাবা তুই ক্যাটারারের সঙ্গে কথা বল, আর হল বুকিং এর ব্যাপারটাও দেখে নে। আর মাত্র 1.5 মাস বাকি, সবকিছু ব্যবস্থা আগে থেকে করে নিতে হবে। শেষের দিকে ভালো হল পাওয়া যাবে না। দাদা বর্ষাদের বিয়েতে যে ক্যাটারার এসেছিল ওদেরকে ডাকবে। ওদের ড্রেস কোডটা একেবারে ইউনিক, আর আমি ব্যাংকুয়েট হলেতেই বিয়ে করব। ওখানকার হলটাও খুব সুন্দর। তুই চিন্তা করিস না, আমি তোর বিয়ের জন্য সবকিছু 1 নম্বরে ব্যবস্থা করব। মা মিষ্টির ব্যবস্থাটা কিরকম হবে বলো? ভাবছি কেশরভোগ, কাজু বাদাম, বরফি, রসগোল্লা আর পেস্তা হালুয়া, এই 4 রকম। সঙ্গে যদি কিছু ভালো মিষ্টি অ্যাড করতে হয় তাহলে আমাকে বলে দেবে। রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনছিল। ননদের বিয়েতে কত বেশি টাকা খরচ হচ্ছে সেসব চিন্তা করে সে বলে, আচ্ছা আমি একটা কথা বলবো, এসব মিষ্টি থেকে রসগোল্লার পান্তুয়া রাখলে কেমন হয়? তোমরা যে মিষ্টিগুলো বলছো সেগুলো তো অনেক দামি, এগুলো সস্তা হবে। তারপর হচ্ছে রসগোল্লা পান্তুয়া সবাই খেতেও ভালোবাসে। না বৌমা, আমার মেয়ের বিয়েতে আমি এত সস্তা মিষ্টি কাউকে খাওয়াবো না। আর শোনো, তোমার চালাকি বুদ্ধি কিন্তু এখানে ফলাতে যেও না। অনেক লোকজন আসবে, সবার কাছে আমাদের পরিবারের একটা মান সম্মান আছে। মা আমি তো যাতে টাকা কম খরচ হয় সেই উপায়ই বলছিলাম। আপনাদের বাড়ির মেয়ের বিয়ে, আপনাদের যেমন ইচ্ছা আপনারা তো সেরকমই করবেন তাই না? মা আমাকে খাবারটা দিয়ে দাও, খাবারটা খেয়ে আবার বায়নাগুলো নিয়ে আসতে হবে। রূপা তখনই রান্নাঘরে যায় এবং জয়ের জন্য খাবার নিয়ে আসে। এরপর সে বলে, শোনো না, তুমি তো এমনিতেই বাজারে যাচ্ছ, আমার রান্না বান্না কাজ সব কমপ্লিট। আমি তোমার সঙ্গে যাই না গো, একটু ঘোরাও হয়ে যাবে আর সবকিছু দেখেও আসা হবে। ঠিক আছে তুমি তৈরি হয়ে নাও, আমি গাড়ি বের করছি। রূপা জয়ের সঙ্গে চলে যাবার পর মিলি তার মাকে বলে, মা বৌদির কাণ্ড কারখানা দেখেছো? মিষ্টির ক্ষেত্রেও কিপটেমি করছে। আমার তো ভয় হচ্ছে বৌদি দাদার সঙ্গে গেছে, কম দামি সব জিনিসপত্র অর্ডার করে দিয়ে আসবে না তো? আরে বাবা, তো দাদা তো সঙ্গে গেছে, ওসব নিয়ে তুই চিন্তা করিস না, সবকিছু ঠিকঠাকই হবে। বাজারে গিয়ে রূপা প্রত্যেকটা জিনিসের দাম কমিয়ে কম দামি জিনিস নেবার চেষ্টা করে, কিন্তু জয় এরকম হতে দেয় না। রূপা শেষে মনে মনে বলে, দূর, আমার এখানে এসে কোনো লাভই হলো না। এই লোকটাকে যতই বলি যে কম দামি জিনিস নাও, এ তো তার থেকেও দ্বিগুণ দামের জিনিস নিচ্ছে। এরা কেউ আমার বুদ্ধিতে কাজই করবে না। আরে বাবা, ওই টাকাগুলো বাঁচিয়ে মেয়েটাকে তো সেই দামের গয়না দিলে হয়। আমার বুদ্ধিমানি আর চালাকি এদেরকে খারাপ লাগে, কিন্তু আমি এসব কেন বলি সেটা তো আর কেউ ভেবে দেখেই না।
রূপা ঘরে চলে আসে এবং সারাক্ষণ তার মাথায় এসব কথাই ঘুরতে থাকে। রাত্রিবেলা শুয়ে শুয়ে সে এইসবই চিন্তা করে। কয়েকদিন পর রূপা তার ননদের কাছে যায় আর বলে, মিলি, তুমি কি করছো গো? তোমার সব কেনাকাটা কমপ্লিট? হ্যাঁ বৌদি, প্রায় সব শেষ হয়ে এসেছে। এখন আমি শুধু পার্লারের মেয়েটাকে কনফার্ম করছি। দেখো না, এটা মেকআপ আর্টিস্ট। বৌদি, এর কাজগুলো ভালো না? আরে বাহ, এ তো দারুণ কাজ করেছে। তাই এর চার্জ কত? ওই 30,000 টাকা নিচ্ছে। দেখতে দেখতে বিয়ের দিন এসে পড়ে। মিলি সকাল থেকে পার্লারের মেয়ের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু মেয়ে এখনো আসে না। চিন্তিত মিলি পায়চারি করে। এমন সময় রূপা তার কাছে আসে। কি হলো মিলি, তুমি এত টেনশন নিচ্ছ কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? দেখো না বৌদি, আমি সেই কখন থেকে পার্লারের মেয়ের জন্য অপেক্ষা করছি। মেয়েটা তো এখনো এলো না। এদিকে সময়ও নষ্ট হয়ে যাচ্ছে। এখন কি যে হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে এটা তো সত্যিই খুব চিন্তার ব্যাপার। তুমি দাঁড়াও, আমার জানাশোনা একজন মেকআপ আর্টিস্ট আছে। তুমি টেনশন করো না, ওকে ডাকলেও 10 মিনিটের মধ্যে এসে পড়বে। এই বলে রূপা তার পরিচিত মেকআপ আর্টিস্টকে ডেকে পাঠায়। কিছুক্ষণ পর মেকআপ আর্টিস্ট আসে এবং মিলির মেকআপ শুরু করে। মেকআপ আর্টিস্ট মিলির মেকআপ করায় এবং 5,000 টাকা নিয়ে চলে যায়। এই মেকআপ আর্টিস্টের মেকআপ মিলির খুব একটা পছন্দ হয় না। সে মন খারাপ করে বসে থাকে, কিন্তু তার কিছুই করার ছিল না। মিলি, তোমায় তো খুব সুন্দর লাগছে গো। কম দামে হয়ে গেল, আর মেকআপটাও খুব ভালো হয়েছে। শুধু শুধু 30,000 টাকা জলে যেত তোমার। তার থেকে এটা অনেক বেটার। তোমার 25,000 টাকা আমি বাঁচিয়ে দিলাম। আমাকে অন্তত একটা থ্যাঙ্কস বলো। বাঁচিয়ে দিয়েছো মানে? কি বলছো বৌদি? এমন সময় মিলির ফোন নাম্বারে একটি কল আসে। মিলি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে যায় এবং তাকে সব কথা বলে। আসলে রূপা মিলির ফোন থেকে আগের মেকআপ আর্টিস্টকে বারণ করে তার নাম্বার ব্লক করে দিয়েছিল। মিলি চিন্তিত হয়ে বারবার তার নাম্বারে মেসেজ করে এবং ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে মেসেজ করে। সেখান থেকে মেকআপ আর্টিস্ট অন্য নাম্বার দিয়ে মিলিকে ফোন করে এবং সমস্ত ঘটনা খুলে বলে। সবকিছু শুনে সরলা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যান এবং রূপাকে অনেক বকাবকি করেন। রূপা চুপচাপ সমস্ত কথা শোনে এবং নিজের ঘরে চলে যায়। একই তো এদের কতগুলো টাকা বাঁচিয়ে দিলাম। আমাকে ধন্যবাদ দেওয়া তো দূরের কথা, উল্টে আমাকে এতগুলো কথা শুনিয়ে দিল। কথাই বলে না, মানুষের ভালো করতে নেই। এদের দশা তাই হয়েছে। কিছুক্ষণ পর খাওয়া দাওয়া শুরু হয়। খাবার আইটেম দেখে লোকজন নানান রকম কথা বলা শুরু করে। প্রতিবেশীরাই প্রথমে কথা তোলে। এ কি মাছ, এত ছোট ছোট কেন? এরকম মাছ কেউ বিয়ে বাড়িতে খাওয়ায় নাকি? আরে শুধুমাত্র একটা সবজি, এত কম আইটেমে এরা মেয়ের বিয়ে সেরে নিচ্ছে। এমনিতে তো দেখায় কত বড় লোক, আর লোককে খাওয়ানোর ব্যাপারে এত কিপটেমি। আরে বাবা, এটা এত মোটা চালের ভাত কেন? দেখে তো মনে হচ্ছে রেশনের দোকানের চাল। এদিকে জয় এবং তার বাবা খাবার দাবার দেখাশোনা করার জন্য প্যান্ডেলে এসে অবাক হয়ে যায়, কারণ তারা যে আয়োজনগুলো করেছিল খাবারের সময় সেই আয়োজনগুলো দেওয়া হয়নি। এতে করে দুজনে প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে ক্যাটারার্স এর কাছে যায় এবং চিৎকার চেঁচামেচি শুরু করে। ক্যাটারারের লোকেরা অবাক হয়ে বলে যে তারা অর্ডার অনুযায়ী সব জিনিসপত্র তৈরি করেছে। এই কথা শুনে সবাই খুব অবাক হয়ে যায়, কিন্তু সরলা দেবী পুরো ব্যাপারটাই বুঝতে পারেন এবং বলেন, আমি জানি এসব কার কীর্তি। জয়, তুই এক্ষুনি বৌমাকে ডাক। কিছুক্ষণ পর রূপা সেখানে আসে এবং সরলা দেবী বলেন, রূপা, সত্যি করে বলো তো, ক্যাটারারদের কাছে গিয়ে তুমি খাবারের মেনু পাল্টেছো? যা বলার সত্যি সত্যি বলো। সত্যি না বললে খুব খারাপ হয়ে যাবে রূপা। হ্যাঁ, আসলে তোমরা যেসব জিনিসগুলো অর্ডার করেছিলে সেগুলো সব বেশি এক্সপেন্সিভ ছিল। অনেক টাকা খরচ হচ্ছিল, তাই টাকা বাঁচানোর জন্য অর্ডারে কিছু পরিবর্তন আনি। দেখো, খাবারও কম খরচে হয়ে গেছে। প্রত্যেকটা আইটেম আমি অর্ধেক টাকায় ব্যবস্থা করেছি। রূপার কথা শুনে জয় রেগে গিয়ে রূপাকে এক চড় মারে এবং সবাই তাকে খুব অপমান করে আর উল্টোপাল্টা কথা শোনায়। আত্মীয় স্বজন সবাই রূপাকে ছোট বড় কথা বলে। একসঙ্গে এত কিছু শোনার পর রূপা এইবারে মনে মনে অনুতপ্ত হয়। সে বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে। সেদিন রূপার সঙ্গে কেউ কথা বলে না। কয়েকদিন পর রূপা সবার কাছে ক্ষমা চায়, কিন্তু তারা কেউই রূপার কথা শোনে না। এভাবেই কয়েকদিন কেটে যায়। ধীরে ধীরে রূপার আচরণের পরিবর্তন দেখা যায়। সে আর চালাকি করার কথা মাথাতেও আনতো না। সবার কথা শুনে চুপচাপ মেনে নিত। তার পরিবর্তন দেখে বাড়ির সবার ধীরে ধীরে তার প্রতি বিশ্বাস জন্মায় এবং তারা ভাবে যে রূপা সত্যি সত্যি পাল্টে গেছে। কয়েক মাস লাগে, তারপর সবাই রূপাকে ক্ষমা করে দেয়। এরপর থেকে রূপা তার চালাকি এবং বুদ্ধি দূরে সরিয়ে পুরোপুরি ভালো মানুষ হয়ে যায়।
মা এখানে একটু দাঁড়াও না, আমি আর হাঁটতে পারছি না। 10 কিলোমিটার হাঁটা হয়ে গেল, বাড়ি যেতে এখনো অর্ধেক রাস্তা বাকি। হ্যাঁ রে মা, আমি সব কিছুই বুঝি, কিন্তু কি করবি বল? তোর বিয়ের লেহেঙ্গাটা কিনতে তো সব টাকা শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের পায়ে হেঁটে যাওয়া ছাড়া আর অন্য কোনো উপায়ও নেই। ঠিক আছে চলো, কিন্তু তুমি এমন করে বলছো যেন আমি ঘুঙ্গাট শপিং মল থেকে 50,000 টাকা দামি লেহেঙ্গা নিয়েছি। ওই তো ফুটপাত থেকে আমি আগের বছরের পুরানো লেহেঙ্গা কিনে দিলে। কি করব বল মা, আমার কাছে তো অত টাকা ছিল না। আর তুই তো দেখলি ওই 2,000 টাকার লেহেঙ্গা কিনতে গিয়ে সব টাকা শেষ হয়ে গিয়েছে। এখন যদি 50,000 টাকা দামি লেহেঙ্গা কিনতে চাই, তাহলে তো আমাদের ভিটে বাটি বিক্রি করে দিতে হবে। হ্যাঁ, কিন্তু মা আমার বিয়েতে একবার হবে, তাতেও তুমি কৃপণতা করবে? কিছু মনে করো না, আমি মজা করছিলাম। আসলে লেহেঙ্গাটা আমারও খুব পছন্দ হয়েছে। এটা ছিল রায়চক ন্যাশনাল রোডের ঘটনা, যেখানে বর্ণালী তার মা সুলেখা দেবীর সঙ্গে রাস্তার উপর থেকে হাঁটছিল। বর্ণালী আলমপুরে তার বাবা হরেনাথ বাবু ও মা সুলেখা দেবীর সঙ্গেই মধ্যবিত্ত পরিবারে বাস করত। আর হরেনাথ বাবুর রোজগার খুবই কম ও সীমিত ছিল, তাই তাদের সংসারে একটি প্রয়োজন মেটাতে গিয়ে আরেকটি হয়ে উঠত না। কিন্তু কয়েকদিন পর বর্ণালীর বিয়ে ছিল, আর তাই সুলেখা দেবী অল্প স্বল্প টাকা জমিয়ে বিয়ের কেনাকাটা করার জন্য এসেছিল। আর লেহেঙ্গা কিনে টাকা শেষ হয়ে যাওয়ায় তাদের আজ হেঁটে হেঁটে বাড়ি যেতে হচ্ছিল। তারা যখন রাস্তায় হাঁটছিল, ঠিক তখনই তাদের সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়, যেখান থেকে একটি মহিলা নেমে এসে বলে, কি ব্যাপার সুলেখা, হেঁটে হেঁটেই বাড়ি যাচ্ছ যে? ও বুঝেছি, কাছে হয়তো টাকা পয়সা নেই। তোমাদের এই মিডিল ক্লাস লোকেদের এই একটাই সমস্যা, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। আহা কি কষ্ট গো, ঘেমে পুরো স্নান করে গিয়েছো দেখছি, খুব কষ্ট হচ্ছে তাই না? না, আমাদের কোনো কষ্ট অসুবিধা হচ্ছে না, আপনি যেখানে যাচ্ছেন যেতে পারেন। আহ, চটে যাচ্ছ কেন? আমি তো চলেই যাচ্ছিলাম, কিন্তু আবার ভাবলাম গরিব ভিখিরিতে সাহায্য করা পুণ্যের কাজ, তাই দাঁড়ালাম আর কি। তা তোমাদের যদি খুব অসুবিধা হয় আমার গাড়িতে বসতে পারো। বলার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমাদের আপনার কোনো উপকার লাগবে না। আর যদি ভিখিরিদের সাহায্য করার এতই মন থাকে, তাহলে সামনের ফুটপাতের দিকে এগিয়ে যান। শয়ে শয়ে ভিখিরি পেয়ে যাবেন, যেখানে আপনার পুণ্যও বেশি হবে, বুঝেছেন? এই বলে সুলেখা আবারও সামনের দিকে এগিয়ে যেতে থাকে। ও তখন সুচরিতা দেবী তার গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। আসলে সুচরিতা দেবী ছিল সুলেখার স্বামী হরেনাথ বাবুর দাদা প্রণয়বাবুর স্ত্রী, আর তারা খুবই বড়লোক ছিল। এটা সুলেখা জানলেও বর্ণালী জানতো না। তাই সে চলে যাওয়ার পর বর্ণালী বলে, মা ওটা কে ছিলেন? আর তুমি ওনার কথায় এত রেগে গেলে কেন? তুমি তো ওনার সাহায্য নিতেই পারতে। না, আমার ওর সাহায্য লাগবে না, আর তোকে অত কিছু জানতে হবে না। শুধু একটা জিনিস জেনে রাখ, তোকে এই সমস্ত বড় লোকদের থেকে বেঁচে থাকতে হবে, কারণ এরা মানুষকে মানুষ ভাবে না, আর অপমান করতে তো 1 মিনিটও সময় নেয় না। এভাবেই নিজের মেয়েকে বোঝাতে বোঝাতে সুলেখা দেবী বাড়ি চলে আসে। এভাবেই সেদিন কেটে যায়। পরের দিন সকালে বর্ণালী বলে, মা আমায় খেতে দাও, আমি কাজে যাব। বৃষ্টি সকাল থেকে আমায় অনেকবার ফোন করেছে, আমায় আজ ওখানে যেতেই হবে। কিন্তু মা, সামনেই কদিন পর তোর বিয়ে, এর পরেও তুই কাজে যাবি? ওহ মা, শুধু বিয়েই তো হচ্ছে, আর এখনো 1 সপ্তাহ বাকি। এখন থেকে আমি বাড়িতে বসে বসে কী বা করব? ওসব বাদ দাও মা, এখন আমায় যেতেই হবে, না তো বৃষ্টি ম্যাডাম আমার উপরে খুব রেগে যাবে। এমনিতেও আমি কাল যাইনি। ঠিক আছে মা, আমি আসছি, ওখানেই খেয়ে নেব। বর্ণালী এভাবেই তাড়াহুড়ো করে বৃষ্টি ম্যাডামের অফিসে চলে যায়। সে সেখানে সাফ সাফাইয়ের কাজ করত, কিন্তু তার সম্মান সেখানে কোনো ম্যানেজারের থেকে কম ছিল না। এরপর বর্ণালীকে আসতে দেখে বৃষ্টি বলে, এটা কি হলো বর্ণালী, তুই আমায় না বলেই কালকে কামাই করে দিলি কেন? আমি কাল তোকে কতবার ফোন করেছি দেখেছিস? ফোনটা একবারও তোলবার সময়ও পাসনিস বল। আসলে ম্যাডাম, কাল আমার... চুপ কর, একদম চুপ কর, আর একটাও কথা বলবি না। তোকে বারবার বলি যে তুই আমায় ম্যাডাম বলবি না, আমরা দুজনে বন্ধু, আর আমি তোকে বোন ভাবি। আর হ্যাঁ, আমাকে বলতে হবে না, আমি সব খবর নিয়ে নিয়েছি। তোর বিয়ে হচ্ছে আর আমায় আগে থেকে কিছু খবরও দিসনিস বল। তুই এতটা স্বার্থপর হয়ে গিয়েছিস। চল এখন আমার সঙ্গে। কিন্তু কোথায় যাব দিদি? আমার তো অফিসে সাফ সাফাইয়ের অনেক কাজ বাকি আছে।
তোকে এসব কিছুই করতে হবে না। আর আমি যেটা বলছি সেটাই শোন। তোর মতো আমারও কদিন পর বিয়ে, আর সেটা বলার জন্যই তো তোকে খুঁজছিলাম। ও কংগ্রাচুলেশন দিদি, তা বিয়ের কেনাকাটা হয়ে গিয়েছে? না, হয়নি। আর কেনাকাটা করতে যাব বলেই ভাবছি। যেখানে তুই তোর বিয়েতে লেহেঙ্গা পরতে পারিস, সেখানে আমি কেন পারবো না? চল আমরা লেহেঙ্গা কিনতে যাব। শুনেছি তোর পছন্দ নাকি খুব ভালো। তুমি পড়তেই পারো দিদি, আমি কি একবারও বলেছি নাকি? তোমাদের অনেক টাকা, তোমরা চাইলে আমার থেকে অনেক ভালো লেহেঙ্গা কিনতে পারবে। আচ্ছা ঠিক আছে চলো। বৃষ্টি শুধু সেদিনই নয়, প্রথম থেকেই বর্ণালীকে নিজের বোন ভাবতো, আর তাই সে যেখানেই যেত বর্ণালীকে নিয়ে যেত। এভাবে সেদিন তারা কেনাকাটা করতে বেরিয়ে পড়ে। বৃষ্টি ঠিকই বলেছিল, সৌভাগ্যক্রমে তারও একই দিনে বিয়ে ঠিক হয়েছিল। এরপর তারা একটি বড় লেহেঙ্গা সেন্টারে গিয়ে হাজির হয়। সেখানে গিয়ে বর্ণালী বলে, এই যে দাদা, আমাদেরকে ওই লাল লেহেঙ্গাটা দেখান তো, ওটা বেশ সুন্দর লাগছে, বলো দিদি। জামা কাপড় দেখে তো কোনো ভিখারির থেকে কম লাগছে না, আর এসেই 50,000-এর লেহেঙ্গায় হাত দিয়েছে। না, এর পেছনে সময় দেওয়াই আমার লস হবে। এই যে ম্যাডাম, ওটা ব্র্যান্ডেড, অনেক বেশি দাম পড়ে যাবে, আপনি বরং আপনার বাজেট অনুযায়ী দেখুন। এক্সকিউজ মি, আপনার দেখাতে কি সমস্যা বলুন তো? আপনি তো এখানে বিক্রি করতে বসে আছেন, নাকি লেহেঙ্গাগুলো বাড়ির লোককে পরানোর জন্য রেখেছেন? বিক্রি করার জন্যই তো রেখেছি, কিন্তু সেটা খরিদ্দারের যোগ্যতা অনুযায়ী। নেবে না, শুধু শুধু দেখে সময় নষ্ট করবে, অ্যাটলিস্ট সেটা তো আমরা চাইবো না। এটা শোনার পর বৃষ্টি স্টাফটির উপরে খুবই রেগে যায় ও সে ওই দোকানের মালিকের কাছে গিয়ে স্টাফটির নামে কমপ্লেন করে। এরপর মালিক এসে বৃষ্টির কাছে ক্ষমা চায় ও সে সেখান থেকে দুটি একই লেহেঙ্গা কেনে। এরপর তারা যখন বাড়ি আসছিল তখন বর্ণালী তাকে বলে, আচ্ছা দিদি, আমি একটা কথা বুঝলাম না, তুমি রেগে গেলে ঠিক আছে, কিন্তু রেগে গিয়েছো বলে একই দেখতে দুটো লেহেঙ্গা কিনতে হবে? চাইলে তো তুমি একটা আলাদাও লেহেঙ্গা কিনতে পারতে, তাহলে রিসেপশনের দিন ওটা পরতে। আরে বুদ্ধু, আমি ওই দুটো লেহেঙ্গা আমার জন্য কিনিনি, একটা তোর জন্য কিনেছি। তুই ভুলে গিয়েছিস নাকি? একই সঙ্গে তোরও বিয়ে, আর বিয়েতে আমরা দুজনে একই লেহেঙ্গা পরবো, তাহলেই তো আমাদেরকে লোকে দুই বোন বলবে। বৃষ্টির কথা শুনে বর্ণালীর আর কিছু বলার ছিল না। এরপর বৃষ্টি তাকে নিজের গাড়ি করেই বাড়ি ছেড়ে দিয়ে আসে। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। অবশেষে তাদের দুজনের বিয়ের দিন চলে আসে। তাদের দুজনের একই ম্যারেজ হলে বিয়ে হচ্ছিল ও সেখানে উভয় পক্ষেরই আত্মীয় স্বজনরা ছিল। তখন তাদের দুজনকে একই লেহেঙ্গা পরে আসতে দেখে সুচরিতা দেবী বলে, বাহ সুলেখা, তোমার মেয়েকে তো লেহেঙ্গাটা পরে খুবই সুন্দর দেখাচ্ছে, কিন্তু আমার সঙ্গে টেক্কা দিয়ে মেয়েকে 50,000 টাকা দামি লেহেঙ্গা কিনে দিলে। তোমার তো শখ কম নয়। দেখো আবার এভাবে আমাদের সঙ্গে কম্পিটিশন করতে গিয়ে আবার ভিখিরি না হয়ে যাও। দিদি, আজ অপমান করো না প্লিজ, আজ অন্তত আমাদেরকে ছেড়ে দাও। আর বিশ্বাস করো, লেহেঙ্গাটা আমি কিনে দিইনি, ও যেখানে কাজ করে বৃষ্টি ম্যাডাম ওকে কিনে দিয়েছে। সুলেখার মুখে বৃষ্টির কথা শুনে সুচরিতা চমকে ওঠে, কারণ বৃষ্টি তারই মেয়ে ছিল। তখন, কি বৃষ্টি ম্যাডাম, তুমি জানো না বৃষ্টি আমারই মেয়ে? ও, তার মানে ওটা আমার মেয়ে দিয়েছে। তাহলে তুমি সেদিন আমার গাড়িতে উঠতে চাইছিলে না, এখন কি করবে? আমার মেয়ের দেওয়া লেহেঙ্গাটা খুলে ফেলতে বলবে নাকি? কই বলো দেখি। দিদি, এভাবে আমাদেরকে অপমান করো না। বিশ্বাস করো, আমি আগে থেকে জানতাম না যে বৃষ্টি তোমারই মেয়ে, তাহলে লেহেঙ্গা নেওয়া তো দূরের কথা, আমি ওখানে কাজেও পাঠাতাম না। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে বৃষ্টি আসে। তখন সে তার মায়ের কথা শুনে ও সুলেখা দেবীকে কাঁদতে দেখে বলে, চুপ করো মা, আর একটাও বাজে কথা বলবে না। আর কাকিমা, আপনাকে কাঁদতেও হবে না, আপনাকে কেউ অপমানিত করতে পারবে না। অপমানিত তারাই হবে যারা বিশ্বাসঘাতকতা করে লোককে ঠকিয়ে তাদের জায়গা জমি ধনসম্পত্তি আত্মসাৎ করে। এভাবেই সেদিন বৃষ্টির সব ঘটনা বলতে থাকে। আসলে প্রণয়বাবু খুবই চালাক ছিল, আর সে শিক্ষিত হওয়ায় চালাকি করে তার ভাইয়ের কাছ থেকে সমস্ত সম্পত্তি ও ফ্যাক্টরি লিখে নিয়েছিল। আর সেদিন থেকেই হরেনাথ বাবু তার পরিবারকে নিয়ে পথে নেমেছিল। এসব কথা সুলেখা তার মেয়েকে কখনোই বলেনি, কিন্তু বৃষ্টি তার থেকে বয়সে বড় হওয়ায় সে সব কিছুই জানতো।
আর তাই সকলের সামনে সত্যিটা আনার জন্যই সে এরকম করেছিল। এরপর বিয়েবাড়িতে উপস্থিত সকলেই সত্যি জানার পর সুচরিতা ও প্রণয়ের বিষয়ে উল্টোপাল্টা কথাবার্তা বলতে থাকে। এগুলো দেখে তাদের ভুল ভাঙে ও তারা সুলেখা দেবীর কাছে ক্ষমা চায়। এরপর তারা হরেনাথ বাবুকে তার জমি ফিরিয়ে দেওয়ার কথাও জানায়। এটা শুনে সকলেই খুশি হয়ে যায় ও হাসি খুশি তাদের দুই বোনের বিয়ে সম্পন্ন করে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আজকের আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। গল্পটি ভালো লাগলে লাইক করো ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।